আই ওয়াজ 2-3 years ago, আমি যদি বেটার অফই না হতে পারি তাহলে তো মিনিংলেস। তো ওই 28 বছর বয়স হবে, গান গাইতে বসবো, কই সমঝা নেই কই জানা নেই, কারণ আই এম নাইদার দিস সাইড নট দ্যাট সাইড, স্ট্রেট অ্যাওয়ে। ইন্ডিয়ান স্টুডেন্টস এখন বেসিক্যালি আনএমপ্লয়মেন্টের থ্রু যাচ্ছে, মাস আনএমপ্লয়মেন্ট। তো সেক্ষেত্রে আমরা কি রেসপন্সিবল খালি গভর্নমেন্টকে হোল্ড করব নাকি স্টুডেন্টসরাও রেসপন্সিবল এর জন্য? বোথ সাইডস। গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট যে পলিসিস সেখানে কিছু হয়তো ঘাটতি আছে। সেকেন্ডলি প্রসিজিওর্সে কিছু ঘাটতি আছে, এটা গভর্নমেন্টের তরফ থেকে। এবার গভর্নমেন্ট যে শুধু করবে তা না, আমরা যখন বড় হাই সেকেন্ডারি দিচ্ছি, আমি কিশোর 1982, 83, 84 ওই সময়, তখনকার সিচুয়েশন ছিল যে উই আর গভর্নমেন্ট ডিপেন্ডেন্ট। শিলিগুড়িতে আজকে অনেস্টলি বলছি, কেউ যদি এখানে থাকে, পড়াশোনা জানা ছেলে, একটু স্কিলস আছে, সে যদি নিজেকে বেকার বলে, আমি বলে ডাহা মিথ্যা কথা বলছে। শিলিগুড়ির মতন জায়গায় ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, আমি তোমাকে বলছি। 9 নম্বরে আছে সুরত, 13 নম্বরে আছে শিলিগুড়ি, 19 নম্বরে আছে বিজয়ওয়াড়া, ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং সিটিজ। এই সিটিজে তুমি বেকার পাবে না, কিন্তু ভালো করে কথা চিন্তা করো আমি কি বলছি। এইখানে রিয়েল ইকোনমিকে এতভাবে সাপোর্ট করে এই শহরটা, মানে এইখানে না হয় চাষবাস, না আছে চায় বাগান, না আছে কোনো ইন্ডাস্ট্রি, সব কিছুই সার্ভিস সেক্টর, ফিনান্স সেক্টর। তো কোথাও না কোথাও কাজের সংস্থান এখানে আছে। কেউ যদি বলে বেকার, আমি মানবো না। এটা 40 বছর আগে হলে বুঝতাম, আজকে না। এখানে প্রাইভেট সেক্টর এত ছড়িয়ে গেছে এবং অর্গানাইজড ফর্মাল সেক্টরও আছে। এই নয় যে এখানে মানে কি বলবো, যে কিছু পঞ্জি স্কিমস নিয়ে লোকজন এসে ব্যবসা ট্যাবসা করছে, তা না। একদম ব্যাংকের লোন নিয়ে জাঁকিয়ে ব্যবসা করছে, গ্রো করছে, ব্যাংকের লোন ফেরত দিচ্ছে, আবার বড় লোন নিয়ে আবার বড় হচ্ছে। এই ফেজটা মোটামুটি আর্লি 90s শুরু হয়েছে, মিড 90s। আজকে তো শিলিগুড়ি ফুলে ফেপে বেড়ে গেছে। যার জন্য বললাম যে 13 নম্বর র্যাঙ্ক আছে ওয়ার্ল্ডে। হ্যাঁ, তো এখানে আনএমপ্লয়মেন্ট যদি কেউ বলে, তাহলে ওর মাইন্ডসেটও আনএমপ্লয়েড। হ্যাঁ, বলছি তো 35 বছর আগে শুনতাম লোকের বাড়ি গেলে, মার সাথে যেতাম হয়তো কারো বাড়িতে, ছেলেটা পাস করেছে, এমএ, চাকরি বাকরি নেই। তো এই যে জায়গাটা, এটা কিন্তু আজকে প্রযোজ্য না। ওকে স্যার। তো এমপ্লয়মেন্ট কিন্তু একটা ফ্যাক্টর, কিন্তু there are always ways out as far as Siliguri is concerned. আমি অন্য জায়গাগুলো বলছি না। রুরাল এরিয়া থেকে আসছে এখানে, ঠেলা গাড়ি নিয়ে যে করে হোক ফল বিক্রি করছে দিনে 1000 টাকা, 4 মাস এখানে হলে অনেকগুলো টাকা কামাচ্ছে, দেশে চলে যাচ্ছে, তখন ধান কাটছে, ধান কেটে ফেটে বিক্রি টিক্রি করে আবার এখানে আসছে। নাথিং রং হিয়ার, এটাই হওয়া উচিত। কেননা আগে গ্রোথ হলে তারপরে ইকুইটি হবে। আমি যদি গ্রো না করি, আমি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন, বাবু হাম গরিব হয়ে কান্নাকাটি করছি, চাকরি নেই বাকরি নেই, এটা ঠিক না। Sir, do you somehow think that this generation is stuck between the Western ideologies and Eastern ideologies? না, সেটা করতে গেলে একদম অবজেকশনেবল। আমার আগে ওয়েস্টার্ন ইডিওলজিস বুঝতে হবে, ইস্টার্ন ইডিওলজিস বুঝতে হবে। আমি আমার দেশের ইস্টার্ন ইডিওলজিসই বুঝলাম না, হ্যাঁ, আমি ওয়েস্টার্ন ইডিওলজিস র্যাম্পেন্টলি নিলাম। এটা একটা খিচুড়ি কালচার হয়ে গেছে অনেস্টলি। ওই মানে আবার রুচিকতা করে বলছি না, মানে কথাবার্তা কি জানিস সুদেশ না আদা ওয়েন্ট টু দ্য পার্টি, এই যে মাঝখানে ইংলিশ বাংলা, that boy was giving me hard at loose, ফাট কে দেখ রে থে, ফির क्या हुआ याद है, এই হিন্দি চলে এলো। এইভাবে এদের কথাবার্তা। হ্যাঁ, তো দেন দ্য ওয়েটার, স্টুপিড ওয়েটার ধাক্ড মি, পুশ করলো জানিস, ঝোল ফিল অন মাই কোল, ঝোল ফিল অন মাই কোল। মানে এটা কিরকম ল্যাঙ্গুয়েজ? জাস্ট ইমাজিন, এখানে মাঝখানে 4-5টা ল্যাঙ্গুয়েজ, না এদিক না ওদিক। তো এটা ওয়েস্টার্ন কালচার বলবে না ইস্টার্ন কালচার বলবে। ইন্টেলেকচুয়ালি আস্তে আস্তে গ্রো করো। এনিওয়ে, আমি ইয়াং জেনারেশনকে বলছি, ভাবনা নিয়ে পড়াশোনাটা করো, দেন ইউ ক্যান গ্র্যাবস বোথ অ্যান্ড ইউ ক্যান ডিসাইড কোন দিকটার ভালো জিনিসটা নেব। আমাদের দেশেরও ভালো জিনিসটা নিতে হবে, ওদের দেশেরও ভালো জিনিসটা নিতে হবে। ওদের দেশের টেকনোলজি কোথায় কোথায় রিসার্চ হয়েছে ওগুলো নিতে হবে, যদি আমি রিসার্চার হয় এবং জীবনে এগোতে চাই, একাডেমিক্যালি কিংবা ইন্টেলেকচুয়ালি। আমাদের দেশে যা আছে সেগুলো নিতে হবে। কবিতা মুখস্থ শেষ 8 লাইন, লাস্টটা প্রথম 8 লাইন, এইভাবে কিন্তু হয় না কবিতা পড়া। তাহলে ভাবনাটাই আসবে না, কবিতার লাইনগুলোই বুঝবো না। হ্যাঁ,
আর আরেকটা যেটা আমার বলা দরকার, যারা স্পেশালি বাংলা মিডিয়াম তারা কিন্তু ইংরেজিটা গ্র্যাপস করে, কিন্তু অতিরিক্ত গ্রামাটিক্যাল চাপ, মানে গ্রামারটা বারে বারে দেখে। আমরা যখন ছোটবেলায় বাংলা ভাষা শিখি, অ্যান্ড মানে এবং, ওটা ক্রিয়া না বিশেষণ না বিশেষ্য আমাদের বাড়িতে বলে না। ইংরেজিটাও তাই, মানে ক্রুডলি সেন্টেন্স আর গ্রামাটিক্যাল ইস্যুস হলে তাহলে কিন্তু ইংরেজিটা এক তো শিখতে দেরি হবে, দুই ও ডিসএনচ্যান্টমেন্ট হয়ে যাবে, মানে হি উইল শাই অ্যাওয়ে ফ্রম লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। সেই জন্যে গ্রামারটা একটু পরে আসবে। তাহলে কি হবে যে ইংরেজিটা তাড়াতাড়ি শিখতে হবে। ওই যে বললাম পড়ছে না, না পড়লে তো শিখতে পারছে না। কমেন্ট্রি, ইংলিশ কমেন্ট্রিটা শুনুক না, ভালো করে শুনুক, ইউজ অফ ওয়ার্ড শুনুক, ভালো করে যদি শুনতে পারে তাহলে অনেক ইংরেজি শেখা যায়। তোমার যেটা সাবজেক্ট অফ ইন্টারেস্ট, ধরো তুমি হাইজিন, মেয়েরা যেরকম হাইজিন, তো এই যে জায়গাটা, এর ম্যাগাজিনে ফেমিনা আছে, ফেমিনাটা পড়ুক, রেগুলার ফেমিনাটা পড়ুক। আমি বলছি ক্লাস 8-এর একটা বাংলা মিডিয়ামের মেয়ে, ওর ইংরেজিটা ম্যাসিভ গ্রোথ হবে। যেগুলো মানে বুঝছে না, আস্তে করে লাইনটা আন্ডারলাইন করে একটা ছোট ডায়েরি মেনটেন করুক, তো ভোকাবুলারি ডায়েরি একটা হয়ে গেল ওর। 1 বছর পর পুরোটা ও রিভাইজ করুক। এতে পড়াশোনার একটা না সূক্ষ্ম সায়েন্টিফিক পদ্ধতি আছে, সেটা ফলো না করলে নোটস ভিত্তিক পড়াশোনা ইজ গোয়িং টু টেক ইউ নোওয়্যার। স্যার রিডিং কালচারে প্রচুর কমে গেছে রিডিং কালচার। ঘাটতি আছে, কিছুটা পড়ুক, কোথাও তো শুরু করুক। অন্তত পুজোর মাসটা অনেকটা ছুটি আছে, শুক্তারাটা পড়ুক না ক্লাস 4-এর বাচ্চাটা, ক্লাস 10-এর বাচ্চা দেশ পত্রিকাটা পড়ুক, অন্যান্য বই পত্রিকা আছে পড়ুক পুজোর সংখ্যা। আমরা তো মুখেই থাকতাম আমাদের সময়, কখন আসবে। আমাদের বাড়িতে কেনে নিয়ে একটা কিনেছে, পাশের বাড়ি থেকে আরেকটা নিয়ে পড়তাম। আমার মনে আছে পেপারও একদিন পরে আসতো অনেক ক্ষেত্রে। হ্যাঁ, উত্তরবঙ্গটা রেগুলার ছিল, অন্য পেপার একদিন পরে আসতো, পাশের বাড়ি গিয়ে পড়তাম, প্রবলেম নেই। স্যার একদম স্টার্ক একটা ডিফারেন্স আছে, ইটস নট যে কেউই পড়ছে না, একটা সার্টেন সেকশন খুবই কম ছেলেমেয়েরা পড়ছে, আর বেশিরভাগই মেজরিটি পড়ছে না, একটা পুরো স্টার্ক ডিফারেন্স আছে। মিডল লাইন কোথাও নেই, মিডল লাইন তো নেই, মিডল লাইন নেই। আরেকটা জিনিস হচ্ছে এত শর্টকাট, কম্পিউটার বলি, মোবাইল বলি, এই যে টেকনোলজি বলি, এত শর্টকাট মিনস বেরিয়ে গেছে, যার জন্য কি হয় যে হয়তো ওই ব্রেনটাকে ওইভাবে ফাইন টিউন করছে না, যে এটা কি শুনি তো, এটা কি হলো, আচ্ছা ভগৎ সিং মারা গেল, কি হোয়াট ওয়াজ ব্যাকগ্রাউন্ড, কেন মারা গেল। ভগৎ সিং নাম শুনেছি, ইতিহাসের দুলান সব অবজেক্টিভ কোয়েশ্চেন, ঠিক আছে। আর একটু ডিপে পড়ি, ভগৎ সিং এর মারা যাওয়ার পরে কারা তার বদলা নিতে এসেছিল, একটু শুনি তাদের ব্যাকগ্রাউন্ড। এই যে জায়গাগুলো, এইগুলো ঠিক আমার মনে হয় যে এরা একটু শর্টকাট রাস্তা নিচ্ছে। আমি আবার সবার কথা বলছি না, ব্রিলিয়েন্স তো আছেই, সব যারা ইঞ্জিনিয়ার, ডাক্তারি নিট পাস করে ডাক্তারি পড়ছে, আমি তাদের তো একটা ইন্টেলেকচুয়াল বড় ক্যাপাসিটি আছেই, তাদের কথা আমি বলছি না, আমি ইন জেনারেল বলছি। স্যার, ডু ইউ থিঙ্ক দ্যাট সোশ্যাল মিডিয়া অ্যাক্টস অ্যাজ আ চেরি অন টপ ফর দি ডিগ্রেডেশন অফ দি কালচার? অফকোর্স একটা বড় পার্ট আছে, বড় পার্ট আছে। স্যার, ইন হোয়াট ওয়েজ? আমি জাস্ট কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স, এই যে আরজি করে আন্দোলনটা, একেবারেই কিন্তু সোশ্যাল মিডিয়া অনেকটাই ডিরেল করে দিয়েছে আন্দোলনটাকে। ঠিক আছে, কি হয়েছে না, ঋতুপর্ণ ঘোষকে, ঋতুপর্ণ সেনগুপ্ত, ওর উপর অ্যাটাক করলো, ওটাকে ভাইলেট করলো। আচ্ছা, উনি কি দোষটা করেছেন? উনি তো প্রদীপ জ্বালিয়েছেন, তারপরে এসছেন পার্টিসিপেট করতে, এবার তাকে কি করলো এক শ্রেণীর লোকজন, তাকে স্ল্যাং ইউজ করে সাইডলাইন করার চেষ্টা করলো। আরে ব্যাপারটা হচ্ছে, এরকম একটা শিল্পী যার অলরেডি একটা 30 বছরের ট্র্যাক রেকর্ড, বাচ্চা মেয়ে না, 50 ঊর্ধ্ব বয়স তার, ওকে, তার একটা 30 বছরের ট্র্যাক রেকর্ড আছে, তাকে জাস্ট ওরকম ভাবে অসম্মান করা, জাস্ট টু গেট ইনটু দ্য লাইমলাইট, মিডিয়া আবার ওটাকে হাইলাইট করে আরো 5 দিন চালিয়ে গেল। তাহলে আলটিমেটলি কি ছিল, যে আরজি করে প্রোটেস্ট, সেটা টোটালি ব্যাক বেঞ্চে চলে গেল। এবার ঋতুপর্ণা ভার্সেস সেকশন অফ দ্য ক্রাউড, এইভাবে আস্তে আস্তে জিনিসটাকে সরে গেল আস্তে আস্তে। আমার মনে হয় সেই ইনভেস্টিগেশন ওগুলো তো অন্য ব্যাপার, মিডিয়ার রোলটা আমার মনে হয় পরিষ্কার না। বাংলাদেশেও আজকে দেখছি তাই, মিডিয়া পরিষ্কার এসে আমরা এখনো স্বচ্ছ ধারণা নেই যে বাংলাদেশে এক্স্যাক্টলি কি হচ্ছে। আইসোলেটেড কিছু চটকদারি জিনিস পোস্ট হচ্ছে, এই যা, বাট কনস্ট্রাকটিভ
ইনভেস্টিগেটিভ কোনো জার্নালিজম হচ্ছে না, এটা আমি যা বুঝতে পারছি। আমি চেষ্টা করছিলাম লাস্ট 7 days যে বাংলাদেশের এক্স্যাক্ট পজিশনটা কি, আমি জানতে পারলাম, বুঝতে পারিনি এখনো। স্যার আইরনিক্যালি আপনি যে একটু আগে বললেন যে ভগৎ সিং এর কথা, মানে আমি দেখছি ভগৎ সিং বলে একজন ফ্রিডম ফাইটার আছে, বাট আমি ওনার ব্যাপারে ইন ডেপথে জানার চেষ্টা করছি না। বাট আইরনিক্যালি দিস জেনারেশন হ্যাজ অল দি মিনস। এক্স্যাক্টলি, মানে আমাদের সময় বই ঘাটতে হতো, বই খুঁজতে হতো। আমার মনে আছে আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন কলকাতায় আমি গিয়েছিলাম আমার টিউশনের পয়সা দিয়ে, যাই হোক গিয়ে আমি কলেজ স্ট্রিট থেকে সেকেন্ড হ্যান্ড বই নিয়ে এসেছি। আমার মনে আছে বই পাওয়া যাচ্ছিল না এখানে, বেশ মানে একটা বই লাইব্রেরিতে, দুটো বই কার কাছে চলে গেছে বোঝা যাচ্ছে না, বই পাওয়া যাচ্ছিল না। এখন যেরকম একটা সাবজেক্টে 10টা 15টা করে বই, এখন এত লিটারেচার, এত কিছু, আমরা বেস্ট বুক বের করতেও পারি ইমিডিয়েটলি, মানে উইদিন 10 minutes আমরা কোন বইটা সবচেয়ে ভালো সেটাও বের করতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমরা হোমওয়ার্কটা করছি না, এই যে আসল কথাটা বলছি, হোমওয়ার্কটা। স্যার আপনার যদি কোনো সাজেশন দিতে হয় এই ইয়াংস্টার্সদের, আপনি কি সাজেশন দেবেন? আমি ইয়াংস্টারদের একটাই বলবো, দে হ্যাভ টু বি পেশেন্ট। নাম্বার 1, পেশেন্স একদম হারিয়ে গেছে। নাম্বার 2, ইয়াংস্টারদের প্রথম এবং শেষ পরিচয় তারা ছাত্র। ছাত্র যদি আমার পরিচয় হয় তাহলে আই শুড স্পেন্ড সাম টাইম ইন বিল্ডিং মাই সেলফ ইন্টেলেকচুয়ালি। তারপরে এন্ড প্রোডাক্ট কি হবে সেটা অনেক রকম, হায়ার স্টাডিজে অনেক রকম স্ট্রিম লাইন আছে, যে কোনো স্ট্রিম নিয়েছে যে এগোতে পারে। আমার ছেলের কথাই বলছি, সে বিটেক বায়োটেকনোলজিতে, এখন সে মিউজিকে চলে গেছে। এখন আমি মাথা চাপড়াতে পারি যে বিটেক পড়াবো, এত পড়ালাম, এত চাকরি বাকরি আসছে, করছে না। তো আমি বললাম ঠিক আছে, আমরা ডিসাইড করলাম লেট হিম টেক অ্যানাদার 2 years, দেখি হয়তো সেটাও ইয়ে হতে পারে। এখন মিউজিক প্রোডাকশনে এখন দেখলাম যে না, হি ইজ ডান ওয়ান্ডারফুলি। আই মিন আমরা তো মিউজিকটা, আমাদের প্রোডাকশনটা তো আমাদের সিলেবাসের বাইরে, খোঁজ খবর নিয়ে দেখলাম না, হি ইজ প্রোগ্রেসড। সো লেট হিম সি। আই নিড নট কম্পেয়ার যে কে অ্যামাজনে চাকরি করছে ওর বন্ধুরা কিংবা কিছু, নো। তো এই ব্যাপারটাই আমি বলছি যে ইয়াং জেনারেশনদের, যে when you are a student you spend some time at least 3 to 4 hours, ওই 12 ঘন্টা 14 ঘন্টা রাত জেগে হরলিক্সকে নোট মুখস্থ করে হবে না। আই এম নট সেইং দ্যাট। অ্যান্ড নিজে যেটা ভালো লাগে পারসিউ সেটা যেন করে, সেটা যেরকমই হবি হোক, কুকুর পোষা হোক, গার্ডেনিং হোক, যেটাই হোক, কোনো একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা হোক, সেটা যেন পারসিউ করে। তাহলে কি হবে যে ইন্টেলেকচুয়ালি মাইন্ডসেট আর কি, হি উইল বি ফ্রি, হি উইল বি এনরিচড। আমি যেটা ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, আমাকে গান শুনলে আমার পড়াশোনার আওয়ার্স নষ্ট হয়, অনেকে মনে করে গার্জেন। বাজে কথা, বাজে কথা, টোটালি বাজে কথা। গান শুনলে আমি এনলাইটেন্ড হবো যদি আমার গান ভালোবাসি, আমার ইট উইল হেল্প মি টু কাম ব্যাক টু মাই স্টাডিজ ওয়ান্স এগেন। আর পড়াশোনাটা রেগুলার সেম। হ্যাঁ, তো কি হয়েছে, সপ্তমীর দিন ঠিক আছে, সন্ধ্যেবেলা আমি যাব বন্ধু বান্ধব নিয়ে সাজুগুজু করে চটমোমো খেতে যাবো, সকালবেলা আমি 2 ঘন্টা পড়তে আমার অসুবিধা কোথায়? পড়াটা এগিয়ে থাকবে তো। পুজোর সময়, ছুটির দিন আমার 2-4টা নোটস আগে থেকে তৈরি করেছি, 2-4টা খাতা, এই যে লেখার অভ্যেস নেই। ইয়াং জেনারেশন মানে ইউ শুড বি পেশেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু ডু সামথিং ভেরি ফুলিশ টু স্ট্যান্ড অ্যাবভ দ্য ক্রাউড। এটা কিন্তু খুব মানে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বললাম কিংবা, কিন্তু কথাটা খুব মানে relevant আর কি। They want to do something suddenly above the crowd. Don't do that. You wait for your turn, grow up, take time to grow, take time to enhance your knowledge, take time to actually understand and deliver what you are supposed to deliver, and then you stand up and be counted. আমি ঘুম থেকে উঠে অক্সফোর্ড যাচ্ছি না, আমাকে বাড়িতে বসে পড়াশোনা করে একটা অক্সফোর্ডে একটা পেপার সিলেক্ট করতে 7 জন রিভিউয়ার আছে, 7টা এক্সপার্ট তোমার পেপার রিভিউ করবে, তারপরে ওখানে যাবে। আর মাইন্ড ইউ, আমার কম্পিটিটর অনেক আছে, জেএনইউ যাদবপুরে সব মারা সব টপ লেভেলের লোকজন আছে, ওদেরও পেপার্স কিন্তু যায়, কিন্তু সবার যে সিলেক্ট হয় 4 জন না। আমি নিজেকে বাড়িয়ে বলছি না, বাট আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ওয়ান ফাইন মর্নিং আমি অক্সফোর্ড যাবো হয় না, ওটা আমার স্পন্সরশিপ খুঁজতে হয়, যেতে আসতে 2.5 লাখ টাকা গল্প আছে, আমার পকেটের পয়সা দিয়ে আমি যেতে পারবো না, স্পন্সরশিপ দরকার হয়। একবার আমি ইউজিসি পেয়েছিলাম, আরেকবার আমি এনজিও স্পন্সরশিপ পেয়েছিলাম। এবার মা কালীর ইচ্ছা থাকলে স্কটল্যান্ডে যাব সেপ্টেম্বরে,
তো একই এডুকেশন নিয়ে আমি কাজ করি নর্মালি। Okay, sir. So, can you tell us about some books that really inspired you? See, as of now, what I can tell you that philosophically I haven't read very much on philosophy. Yes. But as far as authors are concerned, Somerset Maugham, Bonneful, these are two things. Rabindranath তো আছেই, শরৎচন্দ্র রবীন্দ্রনাথ তো আছেই, এইগুলো এবার টাইম অ্যান্ড এগেন দেশ পত্রিকা, and certainly emotional, for my emotional intellect, you may laugh at me, I still read Enid Blyton books. বাচ্চারা পড়ে ওটা, Enid Blyton, 5 famous 7, আজকের দিনও আমি ওটা পড়ি। শুকতারাটাও পড়ি, শুকতারাটা পুরনো, শুকতারা নতুন যেগুলো আসে সেগুলো আমি এখনো পড়ি। As Picasso said, that if he could think like a child again. That may, but you see, the language of Blyton is very simple and very rich, very rich. He wrote 120 years ago about the British country life, little stories. বনফুল তো এক পাতায় ছোট গল্প শেষ করে দিয়েছে, আমি কি বলবো। সোমারসেট মঙ্ক আনপ্যারাল, ও হেনরি আনপ্যারাল। এবার তো অন্যগুলো তো আছে, জন আর্চার, তারপরে স্পেন্সারের বই আছে, অন্যগুলো তো যেগুলো নামটা চট করে ভুলে যাচ্ছি, যেগুলো পড়ি নর্মালি। আগে যেরকম কলেজ লাইফে জেমস হ্যাডলি চেস ফেস পড়তাম, ফিকশনের বই ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজ আর আমেরিকান ফিলোসফি আনপ্যারাল। জন স্টেনবেকের বই পড়েছি, ইস্ট অফ এডেন, জন স্টেনবেক, খুব ভালো বই, ওয়ার্ল্ড ওয়ার টুর ব্যাকগ্রাউন্ড। ভেরি রিসেন্টলি, টু বি ভেরি অনেস্ট, আমি সেরকম কোনো নোভেল পড়িনি লাস্ট 1 year or so, কিন্তু অ্যাজ অ্যান্ড ওয়েন যেরকম আর্টিকেল পাই, প্রবন্ধ পাই, পড়ি। আমার বন্ধু আছে যারা পড়াশোনা করে, ওরা পাঠায়, ওরা রিটায়ার জাস্ট করেছে, তো ওদের একটু টাইমিং আছে। আমি এখনো করিনি, রিটায়ারমেন্টের এজ এসে গেছে, বাট আমার আর 5 বছর এক্সটেনশন আছে যেহেতু কলেজ সার্ভিস। Okay, sir. Sir, any message you would like to give to the people who are struggling? I just want to say there's still time. Sit down, chalk out what you want to do. Take some time, 6 months, 9 months. Even after that, I am sure they will succeed if you are very patient with your objective. You have to be patient. হলো না বলে কিছু নেই, যেটা করেছো হয়নি সেটাই অন্য জায়গায় কাজে দেবে। আমি ব্যাংকের ক্লারিক্যালের জন্য পরীক্ষা দিলাম, হতে পারে আমি মিসেলেনিয়াস সার্ভিসে ওটা দিয়ে পেয়ে গেলাম, ওই হবে না। ডোন্ট বি, আই মিন, মানে হতাশা যেন না আসে। ওকে, কিপ হোপ অন ইয়োর সেলফ, হ্যাভ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। টুডে অর টুমরো ইউ উইল শাইন, অ্যান্ড এভরিথিং ম্যাটার্স। ওই যে পড়েছো ওটা তো ব্রেনের বাইরে চলে গেল না, কিন্তু ওটা স্টিল স্টোরড ইন ইয়োর ব্রেন, সামওয়্যার ডাউন দ্য লাইন ইট উইল পে। তুমি যেভাবে করো। এডুকেশনে আমি বলছি, এডুকেশনের রিসার্চটা কিভাবে এলো কিশোর জানে হয়তো, সেটা হচ্ছে আমি গার্জিয়ান ফোরামের প্রেসিডেন্ট ছিলাম, এখনো আছি। এখনো বিভিন্ন মিটিং, বিভিন্ন গার্জিয়ানদের সমস্যা, স্কুলের সমস্যা, ছাত্রদের সমস্যা, এডুকেশন কারিকুলাম নিয়ে সমস্যা, এগুলোর আমার ফিল্ড রিসার্চ স্টোর করা ছিল। একটা মানুষ যদি 37টা গভর্নমেন্ট কমিটি মিটিংসে বসে আর গভর্নমেন্ট অথরিটিসকে 272টা চিঠি দেয়, আমি একটাও বাড়িয়ে বলছি না, সেই মানুষটা তো সময় স্পেন্ড করেছে 2009, 2010, 2011, 2012। এইগুলো কি হয়ে গেছে, এগুলো একটা লিটারেচার স্টোর করেছে। ওগুলো নিয়ে আমি যখন প্লেস করলাম যে দিস ইজ দ্য থিং উইচ ইজ হ্যাপনিং উইথ দ্য ইন্ডিয়ান প্রাইভেট এডুকেশন সিস্টেম, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং ইজ দ্যাট গভর্নমেন্ট ইজ নট স্ট্যান্ডিং আপ অ্যান্ড টেকিং নোটস টু প্রোটেক্ট দ্য গার্জিয়ানস। তখন দিস বিকাম আ ইস্যু অফ রিসার্চ ফর দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ। ওরা এটাকে দেখলো, কারণ এটা ফিল্ড রিসার্চ, কোনো ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল টুলসের কচকচানি নেই, একদম ফিল্ড রিসার্চ। কি হয়েছে স্কুলের প্রবলেমসটা কি, গভর্নমেন্ট মিটিং হলো, গভর্নমেন্ট কেন সিদ্ধান্ত নিল না, গভর্নমেন্ট কেন কনক্লুশন ড্র করতে পারলো না, এই জায়গা থেকে কিন্তু ওরা তারপরে আস্তে আস্তে আরো ওয়াইডার ডেটাবেস নিয়ে কাজ করেছি। কিন্তু এভরিথিং ম্যাটার্স, এটা নয় যে যা হয়েছে 2009 ইজ পাস্ট অ্যান্ড it cannot be delivered in 2023 না, it matters every experience. এবার ইয়াং জেনারেশন বলবো যে স্টিল there is time, you take time,
Take a goal, fix a goal and proceed towards that systematically. ওই বললাম যে সপ্তমীর দিন সন্ধ্যাবেলা আমি চকমোমো খেতে যাব, সকালবেলা ওই গোলের দিকে নজর দাও, 2 ঘন্টা 3 ঘন্টা ওই গোলের দিকে নজর দাও, একটু এগো, just add up a little bit of your knowledge. স্নান করো, রেস্ট নাও, সন্ধ্যাবেলা হয়ে করো, nobody is stopping you, but don't mess up. সন্ধ্যাবেলা বেরোবো বলে সকাল থেকে মনের মধ্যে না, you try to balance yourself. এই জায়গাগুলো কিন্তু দেখতে very important. So what is the most important thing in succeeding life? Is it consistency or talent? Consistency. Talent will go down the drain if you are not consistent. Success is that, most important factor is that you have to have your goals, and second, you have to operate within your limitations. সচিন ভলিবল খেলতে যায়নি কিন্তু, হবে না, ভলিবলে হাইট লাগবে, Yes. ঠিক আছে, বাস্কেটবল খেলতে যায়নি, শুনেছিলাম ও বাস্কেটবল ভালোবাসতো, ক্রিকেটই খেলেছে, ফাস্ট বোলার হতে গিয়েছিল, আটকে গেছে, সচিন ফাস্ট বোলার হতে গিয়েছিল, ফাস্ট বোলিং ওর হাইট, এবং তারপরে তো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান হলো। তাহলে হি নিউ ইজ লিমিটেশনস। সীমাবদ্ধতাকে দেখে নাও, কোন জায়গায় সীমাবদ্ধতা দেখে নিলে আমি কোথায় এক্সেল করবো জেনে যাবো, কিন্তু এটা আমি পারছি না, এটা পারবো না, এই জায়গাটা থাক, এই জায়গাটা আমি পারবো। মানে কি, একটা ঘোড়া রাস্তা বলের মতো, ওখানে ট্রটিং হর্সেস আছে, রাইডিং হর্সেস আছে, চ্যারেট হর্সেস আছে, পনি হর্সেস আছে, ওয়ারিয়ার হর্সেস আছে। তাহলে হর্সের, ঘোড়া রাস্তা বলে কত রকমের হর্স আছে, কেউ না কেউ কিন্তু ফার্স্ট ক্লাস। পনি হর্সেস কিন্তু ওয়ারিয়ার হর্সেস না, পনি হর্সটা ওইখানে কাজে লাগছে, বাচ্চারা ডিগ ঘোড়া যেটা বলি আমরা। এবার চ্যারিট হর্সেস অন্য জাত, সবই কিন্তু ঘোড়া। সেখানে সেটাই আমি বলতে যাচ্ছি যে একটা মানুষকে বুঝে নিতে হবে যে কোন জায়গাটাও এক্সেল করবে। হতে পারে এদিক ওদিক একটু হলো, 1-2 বছর নষ্ট হলো, আমার ছেলের ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, অনেকের মনে হতে পারে, বাট আমি সেটাকে বড় আকারে দেখছি না। এখন 23 বছর 24 বছর বয়স, লাইফ এখনো পড়ে আছে, 2 বছর নিতেই পারে টাইম। সো ওয়ার্ক অন আ গোল অ্যান্ড ওয়ার্ক সিস্টেমেটিক্যালি, কনসিস্টেন্টলি, যেটা তুমি বললে। ট্যালেন্ট, আমার খুব ট্যালেন্ট, বেশ কি লাভ হবে, এই তো অনেক, পৃথ্বী শ বলে একটা ক্রিকেটার, খুব নাম করে পৃথ্বী শ, কি হয়েছে, স্টেট টিমে চান্স পাচ্ছে না, ট্যালেন্ট মাঠে মারা গেল। বিনোদ কাম্বলির ক্ষেত্রেও দেখেছি, ডিসিপ্লিন ছিল না, কিছু না, প্রবলেমটা ওখানে। ঠিক আছে, আমি কারো নিন্দা করছি না, বাট ইউ হ্যাভ টু নার্চার হোয়াট এভার গড হ্যাজ গিভেন ইউ। ঠিক আছে। Okay, so how was your experience today? It was a wonderful experience talking to you, the questions you raised, and sharing my views with the audience. This is a fairly good unit. You must be having a large audience here. If the audience they take my views, if they are actually benefited by my views, I would be very grateful. That's it. I wish the audience and everybody a very happy year. Already 1 month has gone, 2 months have gone, still 9 months are left. I wish them a very prosperous 2025. Yes, thank you, sir. Thank you very much.